আজকের আমাদের বিষয় ধাতুবিদ্যা। ক্লাস 10 ধাতুবিদ্যা একটা চ্যাপ্টার আছে। তো সেই ধাতুবিদ্যা সম্পর্কে আমরা খুব সহজে ছোট্ট করে কিছু বলার চেষ্টা করছি। তো ধাতুবিদ্যা কাকে বলা হয়? তো যে চ্যাপ্টারে আমরা কোনো একটা ধাতুর নিষ্কাশন, মানে প্রথমত সে ধাতুটাকে নিয়ে এসে তার ধাপে ধাপে সেখান থেকে বিশুদ্ধ ধাতুকে নিষ্কাশন করা হয়, তাকে আমরা বলি ধাতুবিদ্যা। ক্লাস 10 এর ধাতুবিদ্যায় মূলত 4টা মৌল নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে আয়রন, কপার, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম। যদি আমরা বলি অ্যালুমিনিয়ামের সাধারণত সবথেকে প্রধান আকরিক যেটা হচ্ছে সেটা হচ্ছে বক্সাইট। এছাড়া আমরা জানি ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের একটা উৎস। এরপর জিঙ্কের প্রধান উৎস হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, বা যাকে আমরা এছাড়া আছে জিঙ্কাইট এবং ক্যালামাইন। জিঙ্ক কার্বনকে আমরা বলি ক্যালামাইন। এছাড়া আছে এরপর আছে কপার। কপারের প্রধান উৎস হচ্ছে, প্রধান আকরিক যেটি আছে সেটি হচ্ছে কপার ব্লেন্ড এবং কপার পাইরাইটিস। এবং আয়রনের প্রধান উৎস হচ্ছে রেড হিমাটাইট, যাকে আমরা বলি ফেরিক অক্সাইড। এছাড়া সিডারাইট বা ম্যাগনেটাইট হচ্ছে আয়রনের উৎস। এরপরে দুটো শব্দ আছে, একটা হচ্ছে খনিজ এবং আকরিক। যে সমস্ত মৌল থেকে বা যে সমস্ত মৌলের বা যে কোনো ধাতুর যে কোনো উৎসকে আমরা বলি খনিজ, কিন্তু যে সমস্ত খনিজ থেকে সেই ধাতুটিকে খুব সহজে নিষ্কাশন করা যায় তাকে আমরা বলছি আকরিক। যেমন আয়রনের উৎস হিসেবে দুটো যৌগ আছে, একটা হচ্ছে Fe2 বা যেটাকে আমরা বলি আয়রন পাইরাইটিস এবং রেড হেমাটাইট। দুটো যৌগ থেকে কিন্তু আমরা আয়রনটাকে পেতে পারি, কিন্তু এই আয়রন পাইরাইটিস থেকে আয়রনের নিষ্কাশনটা কিন্তু সহজ নয় এবং সেখানে আয়রনের পরিমাণটাও খুব কম আছে। কিন্তু ফেরিক অক্সাইড, যাকে আমরা বলি রেড হেমাটাইট, সেখানে কিন্তু আয়রনের পরিমাণটা অনেকটাই বেশি আছে এবং এখান থেকে আয়রনের নিষ্কাশনটা অত্যন্ত সহজ। তাই আমরা এখানে বলতেই পারি যে Fe2O3 হচ্ছে আকরিক এবং এই দুটি হচ্ছে কিন্তু খনিজ। এরপর দুটো শব্দ চলে আসে, একটা হচ্ছে জারণ আর হচ্ছে বিজারণ। জারণ এবং বিজারণের একটি ইলেকট্রনের মতবাদ আছে। দেখো আমার কাছে কোনো একটা বিক্রিয়ায় Fe আছে, Fe ভেঙে দেখো Fe3++3 ইলেকট্রন হলো। অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে O2- হলো। তাহলে যে সমস্ত বিক্রিয়ায় কোনো একটি যৌগ বা পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলি জারণ, এবং যখন ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে আমরা বলি বিজারণ। তো এই জিনিসটা ধাতুবিদ্যায় কেন পড়ছি? খুব সহজ একটা এক্সাম্পল, ধরা যাক আমরা অ্যালুমিনিয়াম Al2O3, সেই অ্যালুমিনিয়াম যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষণ করে তৈরি হবে 2Al3++3O2-। পরবর্তী ধাপে এই অ্যালুমিনিয়াম কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন গ্রহণ করে দুটি অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে এবং এই অক্সাইডগুলি করবে কি? ইলেকট্রন বর্জন করবে। তাহলে এখানে তৈরি হবে কি? অক্সিজেন পরমাণু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এইখানে এই যৌগে উপস্থিত অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি? এই প্রক্রিয়াটাকে আমরা বলছি বিজারণ এবং এটাকে আমরা বলছি জারণ। তাহলে খুব সহজ ভাবে কোনো একটা ধাতু অক্সাইড থেকে বা কোনো একটা আকরিক থেকে কোনো একটা ধাতু নিষ্কাশন প্রক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। আর খুব সহজ এবং কমন এক্সাম্পল আমরা নিতে পারি। ধরো আমার কাছে আছে NaCl যখন তাপ দেওয়া যায় তড়িৎ বিশ্লেষণের সময় এটা ভেঙে তৈরি করবে Na+ এবং Cl-। আসলে আমি যত লিখে NaCl একটা আয়নের যৌগ এবং এটা আসলে Na+ এবং Cl- আয়নের সমষ্টি। তো এইভাবে দুটি বিক্রিয়া ঘটবে। ফার্স্ট এই Na+
প্লাস আয়নটি একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে এবং সেই Cl আয়নটি একটি ইলেকট্রন বর্জন করে Cl পরবর্তীকালে Cl2 অণু গঠন করছে। তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে, Na+ থেকে Na, মানে +1 জারণ স্তর থেকে 0 জারণ স্তরে যাচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। কি হচ্ছে, জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। এই জারণ সংখ্যা হ্রাসটাকে আমরা বলি বিজারণ। একইভাবে এখানে Cl পরমাণু আছে, তার জারণ সংখ্যা হচ্ছে মাইনাস, তার মানে জারণ সংখ্যা হচ্ছে -1। -1 থেকে আমরা যে কোনো স্থায়ী অণু, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যে কোনো স্থায়ী অণুর জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এখান থেকে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে 0 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে। জারণ সংখ্যা বৃদ্ধিকে আমরা বলি বিজারণ। জারণ সংখ্যা বৃদ্ধিকে আমরা বলি জারণ। তাহলে আমরা কি দেখলাম, যখনই কোনো একটা যৌগ থেকে যখনই তার বিশুদ্ধ ধাতুটা নিষ্কাশন করা হবে, প্রধানত এই নিষ্কাশন বিক্রিয়াগুলি করা হয় কোনো অক্সাইড বা ক্লোরাইড বা এই জাতীয় যৌগ থেকে। এইগুলা করার সময় আমাকে সেই ধাতু আয়নটি অবশ্যই একটু গ্রহণ করবে এবং গ্রহণ করে ধাতু পরমাণুতে পরিণত হচ্ছে। তার মানে অবশ্যই যখনই কোনো সেই ধাতু আয়নটি ইলেকট্রন গ্রহণ করবে তখন তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। এরপরে আমরা যখন পড়লাম বিজারণ, তো সেই বিজারণটা আমরা কিভাবে করবো, তো সেই ক্ষেত্রে ধাতুবিদ্যায় প্রধানত 3 রকমের বিজারণটা আমাদের কাজ করা হয়। 3 রকমের বিজারণ বিক্রিয়া আমরা সাহায্য নিই। প্রথম ধাপটা কেন বলছি, কার্বন বিজারণ। কার্বন বিজারণ মানে শুধুমাত্র কার্বন না, কার্বন বিজারণ মানে অনেক সময় আমরা কার্বন মনোঅক্সাইডেরও সাহায্য নিয়ে থাকি। কখন কার্বন বিজারণ আমি পরে পড়ছি। আপাতত মধ্যবর্তী মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অবস্থিত মধ্যবর্তী সংকেত সম্পন্ন ধাতুগুলোর ক্ষেত্রে এই কার্বন বিজারণ প্রয়োগ করা হয়। যেমন দেখালো আমার কাছে আছে জিঙ্ক অক্সাইড, তাকে যদি আমরা কার্বনের সহযোগে উত্তপ্ত করা হয়, তাহলে জিঙ্কের তুলনায় উত্তপ্ত অবস্থায় কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি বেশি থাকার ফলে এখানে জিঙ্ক ধাতু মুক্ত হবে এবং এখানে কার্বন মনোঅক্সাইড তৈরি হবে। এছাড়া আমরা বিজারক পদার্থ হিসেবে কার্বন মনোঅক্সাইডকে ব্যবহার করতে পারি। যেমন আমি Fe2O3, তাহলে আমি কার্বন মনোঅক্সাইডের সাহায্যে উত্তপ্ত করি অবশ্যই উচ্চ তাপমাত্রায়, তাহলে এখান থেকে আমার একাধিক বিক্রিয়া সম্ভব হতে পারে। কিন্তু আমি খুব সহজ করে বলছি, শুধুমাত্র একটি বিক্রিয়ার উদাহরণ দিচ্ছি। তাহলে ওখান থেকে আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে। এছাড়া কিন্তু আরো বেশ কিছু সাইড রিঅ্যাকশনের সম্ভাবনা আছে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যে কার্বন মনোঅক্সাইডকে আমরা অ্যাজ এ রিডিউসিং এজেন্ট আমরা ব্যবহার করতে পারি। এরপর চলে আসে শত বিজারণ। শত বিজারণ মূলত কপারের নিষ্কাশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। শত বিজারণটা স্পেসিফিক ধাতুর ক্ষেত্রে মানে নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। শত বিজারণ করতে গেলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে শত বিজারণের সবথেকে ভালো এক্সাম্পলটা হচ্ছে কপার। তাহলে কপার নিষ্কাশনের জন্য আমরা কি করি, কপার পাইরোটিস আছে CuFeS2, সেখান থেকে যখন উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করার সময় কিউপ্রাস অক্সাইড তৈরি হয় Cu2S। এই যে কিউপ্রাস অক্সাইড যেটি তৈরি হচ্ছে তাকে যদি আমরা অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতি যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সে তৈরি হয় কিউপ্রাস অক্সাইড এবং তার সাথে সালফার ডাই অক্সাইড। এই যে বিক্রিয়া উৎপন্ন কিউপ্রাস অক্সাইড আছে, সেই কিউপ্রাস অক্সাইডের সাথে অবিকৃত যে কিউপ্রাস অক্সাইডে বিক্রিয়া করেনি তার যদি বিক্রিয়া করানো হয়, তাহলে Cu2S প্লাস 2Cu2O, তাহলে যদি উত্তপ্ত করা যায় তাহলে 6Cu প্লাস SO2। এখানে যে বিষয়টা সবথেকে
মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়ায় কিন্তু যেমন আগে ক্ষেত্রে আমরা কপার কার্বন বা কার্বন মনোক্সাইড আমরা প্রয়োগ করছিলাম, কিন্তু এখানে কিন্তু বাইরের কোনো বিজারক পদার্থ আমরা যোগ করতে হচ্ছে না, তাই এই ধাপটাকে আমরা বলছি শত বিজারণ। এরপর চলে আসছে তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ নাম থেকে আমরা বুঝতে পারছি যে যে কোনো একটা যৌগ আছে, যেমন দেখা যাক NaCl, তা যদি আমরা ইলেকট্রোলাইসিস করি গলিত অবস্থায়, ইলেকট্রোলাইটিক রিডাকশন যদি করা হয়, তাহলে ওখান থেকে ধাতব সোডিয়াম পাওয়া যাবে এবং তার সাথে ক্লোরিন গ্যাসটি উৎপন্ন হবে। এটাকে আমরা বলছি তড়িৎ বিজারণ। এই তড়িৎ বিজারণের আরো বেশি ধাপ আছে। তড়িৎ বিজারণটাও কপারের নিষ্কাশন বা কপারের বিশুদ্ধীকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা পরে পড়বো। এরপর চলে আসছে যেটা, তাকে আমরা বলছি থার্মিক মিশ্রণ। থার্মিক মিশ্রণ আর কিছুই না, আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড Fe2O3 এবং তার সাথে অ্যালুমিনিয়ামের চূর্ণটাকে আমি বলি ডাস্ট, সেই দুটোর 3:1 3 ভাগ আয়রন অক্সাইড এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম ডাস্ট, এটা মিশ্রণটাকে আমরা বলি থার্মিক মিশ্রণ। সেই থার্মিক মিশ্রণ আমরা একটা থার্মিক মিশ্রণের মূল নীতিটা হচ্ছে কি, যত তাপমাত্রা বাড়বে তত অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি বাড়বে। তার মানে দেখো কোথাও আমার আয়রনে বা রেল লাইনে একটা মোর্চা ধরছে বা কোনো কিছু একটা হয়েছে, তখন যদি আমি সেই জায়গাটাকে এই মিশ্রণের সঙ্গে উত্তপ্ত করা হয়, তাহলে অ্যালুমিনিয়াম যদি আমার ওখানে আয়রন অক্সাইড থাকে অথবা আমার ওখানে ক্রোমিয়াম অক্সাইড আছে, সেই ক্রোমিয়াম অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম যে উচ্চ উষ্ণতা বিক্রিয়া করবে, উচ্চ উষ্ণতা বিক্রিয়া করে A2O3 উৎপন্ন করবে এবং তার থেকে ক্রোমিয়াম ধাতুটি মুক্ত হয়ে যাবে। তাহলে এই মূল নীতির উপর ভিত্তি করে আমাদের থার্মিক মিশ্রণটা কাজ করে। এরপর যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিরিজ, যাকে আমরা বাংলায় বলি সক্রিয়তা শ্রেণী। সক্রিয়তা শ্রেণী নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি সক্রিয়তা শ্রেণী জিনিসটা কিছুই না, আমরা দেখা যাচ্ছে কোনো একটা, আগে আমি এক্সাম্পল দিচ্ছি যে আমাদের যদি গ্রুপ 1 মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সবগুলো ধাতুকে যদি আমরা এক এক করে জলের সাথে করা যায়, দেখা যাবে সবগুলো ধাতু বিক্রিয়া করার প্রবণতা সমান নয়। অর্থাৎ কিছু কোনো ধাতু বিক্রিয়া করার প্রবণতা বেশি, কোনো ধাতু বিক্রিয়া করার প্রবণতা কম। আবার তাহলে আমার কাছে একটা এসিড এক্সাম্পল, আমি এক এক করে সবগুলো ধাতুকে দিচ্ছি, যোগ করছি, তো সবগুলো ধাতুতে দেখা গেলো কোথাও খুব তাড়াতাড়ি বিক্রিয়া হচ্ছে, কোথাও ধীরে ধীরে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে সবগুলি ধাতুর বিক্রিয়া করার প্রবণতা সমান নয়। যে সমস্ত ধাতু বিক্রিয়া করার প্রবণতা সমান নয়, তাদের যদি আমরা একসাথে একটা রাখি এবং যার বিক্রিয়া করার প্রবণতা সব থেকে বেশি তাকে আমরা বাঁ দিকে রাখছি, যার বিক্রিয়া করার প্রবণতা সব থেকে কম তাকে আমরা ডান দিকে রাখছি। এই সক্রিয়তা শ্রেণীটা লেখার সময় আমরা একটা জায়গা বিশেষভাবে চিন্তা করছি, সেটা হচ্ছে হাইড্রোজেন। কেন? যে কোনো বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত এই অ্যাসিড বা ক্ষার বা জলের ক্ষেত্রে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করার উপর ভিত্তি করে আমাদের বিক্রিয়ার বা এই সক্রিয়তা শ্রেণীর কনসেপ্টটা করা হয়েছে, যে কোন ধাতুগুলি এই হাইড্রোজেনকে সবথেকে তাড়াতাড়ি প্রতিস্থাপিত করতে পারবে এবং সবথেকে সহজে করবে। সেই হিসেবে দেখা যায় আমরা আপাতত সিলেবাসের মধ্যে যে ধাতুগুলি পড়ে তার মধ্যে পটাশিয়ামের সক্রিয়তা সব থেকে বেশি এবং রূপার সক্রিয়তা সব থেকে কম। তো এই যে অ্যাক্টিভিটি সিরিজ করা হচ্ছে, অ্যাক্টিভিটি সিরিজ থেকে আমরা আরেকটাও জানতে পারি যে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা জিঙ্কের থেকে বেশি, অর্থাৎ ম্যাগনেসিয়াম জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে। আবার বলছি, ম্যাগনেসিয়াম জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু জিঙ্ক কিন্তু কখনোই ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে না। এখানে কিছু প্রশ্ন আসতে পারে, যেমন কপার সালফেটের দ্রবণে যদি আমি একটি আয়রন রডকে চুপাই, লোহার দণ্ডকে, তাহলে কি হবে? কপার সালফেট মানে CuSO4, তারপরে আমি কি যোগ করলাম? Fe। আমরা জানি Fe সক্রিয়তা বেশি এবং কপারের সক্রিয়তা কম, তাহলে Fe করবে কি? খুব সহজে কপারকে প্রতিস্থাপিত করে FeSO4 তৈরি করবে এবং সেখান থেকে লাল বর্ণের কপার অলক্ষিপ্ত হবে।
কিন্তু আমি যদি উল্টো কাজটা করতাম, FeSO4 দ্রবণে আমি কপার যোগ করতাম, তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হতো না, কারণ কপারের সক্রিয়তা Fe সক্রিয়তা থেকে কম, মানে Feটা হচ্ছে মাচ মোর রিঅ্যাক্টিভ দেন কপার। তাহলে এই টাইপের প্রশ্নগুলো করা যায়। যেমন ধরো দেখা যায় যে আমরা অ্যালুমিনিয়ামের পাত্রে ফেরাস সালফেট রাখতে পারবো, কিন্তু ফেরাস সালফেটের পাত্রে কিন্তু আমি অ্যালুমিনিয়ামকে কখনোই রাখতে পারবো না। এই টাইপের কিছু টিপিক্যাল প্রশ্নগুলো কিন্তু আমরা এই সক্রিয়তা শ্রেণীতে যদি মাথায় রাখতে পারি তাহলে খুব সহজে আমাদের হয়ে যাবে। সক্রিয়তা শ্রেণীর কথা যদি একটু বলতে হয় তাহলে আমরা আর জিনিস একটু বলতে পারি যে এই শ্রেণীতে আমরা সক্রিয়তার ভিত্তি অনুযায়ী তিনটা ভাগে ভাগ করতে পারি। অ্যালুমিনিয়াম বলতো এটা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, অত্যন্ত সক্রিয়। হাইড্রোজেন আগে পর্যন্ত তুলনামূলক কম সক্রিয় বা মাঝারি মানের সক্রিয়, এবং মোটামুটি নিষ্ক্রিয় বা যাদের সক্রিয়তা অত্যন্ত কম। তাহলে এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে এই ধাতুবিদ্যা সাধারণত আমরা ধাতুটা নিষ্কাশন করার মূলত অক্সাইড থেকে নিষ্কাশন করা হয়। তার মানে আমি যদি বলি এই মৌলগুলোর ক্ষেত্রে এই মৌলগুলোর অক্সাইডগুলো অত্যন্ত স্থায়ী, মানে আমরা ডাইরেক্ট বিচার করছি অ্যালুমিনিয়াম বলিনি, আমরা অক্সাইডের ক্ষেত্রে বিচার করছি। তাহলে এই মৌলগুলোর অক্সাইডগুলো হচ্ছে অত্যন্ত স্থায়ী প্রকৃতির। অত্যন্ত স্থায়ী প্রকৃতির হলে এই ক্ষেত্রে একমাত্র যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একমাত্র করতে পারি বলা ভুল, প্রধানত যেটা করি সেটা হচ্ছে তড়িৎ বিশোধন বা তড়িৎ বিজারণ। তারপর যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর প্রথমে আমরা করব ভস্মীকরণ, পরে বলছি বিষয়গুলো কি, ভস্মীকরণ বা তাপজারণ। এটা করার পর মূলত আমরা এটা করি সেটা হচ্ছে কার্বন বিজারণ। কার্বন বিজারণ আমরা আগেই বলেছি। এরপরে যে মৌলগুলো আছে সাধারণত প্রকৃতির মুক্ত অবস্থায় পাওয়া যায়, অথবা যে মৌলগুলো যৌগ গঠন করে তার জন্য আমরা নির্দিষ্ট বা বিশেষ পদ্ধতি আছে। যেমন কপারের ক্ষেত্রে আমি একটু আগে বলছি আমরা শত বিজারণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এজির ক্ষেত্রে আমরা ম্যাক আর্থার গোল্ড ফরেস্ট এজি, এবং সোনা দুটির ক্ষেত্রেই আমরা ম্যাক আর্থার গোল্ড ফরেস্ট পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি। এর ক্ষেত্রে নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি। ক্লাস 10 এর সিলেবাসে এই দুটো জিনিসের উল্লেখ খুব একটা সেভাবে নেই, কিন্তু আমি একটু জানার জন্য বলে দিচ্ছি। একটাকে বলা হচ্ছে ভস্মীকরণ, একটাকে হচ্ছে তাপজারণ। খুব ইম্পর্টেন্ট জিনিস। ভস্মীকরণ মানে কি, দুটো ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করি গণনাঙ্ক থেকে কম উষ্ণতা, গণনাঙ্ক যে আছে তার থেকে আমরা দুটো ক্ষেত্রে আমরা তার থেকে কম উষ্ণতা আমরা মেনটেন করে থাকি। তো কি করা হয়, ভস্মীকরণের ক্ষেত্রে গণনাঙ্ক থেকে কম উষ্ণতা অপরিহিত বায়ু প্রবাহে আমরা উত্তপ্ত করি। তার মানে কি হবে, তাতে কি হবে, যদি কোনো একটা যৌগে উদ্বায়ী কোনো পদার্থ থাকে, যেমন জল, ভৌম জল থাকতে পারে, কেলাস জল থাকতে পারে, অ্যামোনিয়া থাকতে পারে, তারপরে ফসফিন বা বিভিন্ন গ্যাসীয় সাবস্টেন্স যারা থাকতে পারে, পদার্থ থাকতে পারে, তারা তোমাদের বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। আর রোস্টিং এর ক্ষেত্রে কি করা হয়, যে সেই মৌলগুলিকে আমরা খুব সোজা ভাষায় যেটা আমরা দহনের মতো আমরা কাজটা করি, দহন করা হলে সেখানে সেই মৌলগুলি তার অক্সাইড গঠন করবে। আমরা একটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে আমরা বোঝা যায়। যেমন অ্যালুমিনিয়াম যে কেলাসটি আছে তার 2 অণু কেলাস জল থাকে, যদি উত্তপ্ত করা হয় তাহলে Al2O3 প্লাস H2O করা যায়। একইরকম নীতি আমরা অন্য অনেক ক্ষেত্রে আমরা জিপসাম বা অন্যান্য ক্ষেত্রে আমরা প্রয়োগ করতেই পারি, তো সেরকম থাকতে পারে। এছাড়া একটা কাজ করতে পারি, তাহলে আমার ক্যালসিয়াম কার্বন আছে, তাকে উত্তপ্ত করলাম, তার ওখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এটা যা পদার্থ তার থেকে কিছু অংশ, ক্ষুদ্র একটা অংশগুলো বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে। এই পদ্ধতিকে আমরা বলছি ক্যালসিনেশন।
রোস্টিং মানে লেড সালফাইড আছে, তাকে আমি অক্সিজেনের উপর উত্তপ্ত করলাম, তাহলে ওখানে লেড অক্সাইড তৈরি হলো এবং সালফার ডাই অক্সাইড তৈরি হয়ে গেল। বিক্রিয়াটাকে ব্যালেন্স করলাম না, জাস্ট টাইমের জন্য আমি এটুকু রেখেলাম। একইরকম ভাবে আমরা কপার সালফাইড বা পিপিক সালফাইডের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি প্রয়োগ করতেই পারি। এটাকে আমরা বলছি তাপজ্বলন এবং আগেটাকে আমরা বলছি ভস্মীকরণ। ধাতুবিদ্যায় খুব ইম্পর্টেন্ট এবং মধ্যবর্তী সক্রিয় তাদের যে ধাতুগুলি ছিল তাদের ক্ষেত্রে এই দুটি পদ্ধতি সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। এরপর যে জিনিসটি নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে বিগালক। ধাতুবিদ্যায় খুব ইম্পর্টেন্ট জিনিস বিগালক। তো কোনো একটি পদার্থ তাকে গলানোর জন্য এবং তার মধ্যে যে কোনো একটা আকরিকের মধ্যে যে অশুদ্ধি আছে, অশুদ্ধিগুলিকে যেটাকে আমরা বলি খনিজ মলগুলিকে আমরা দূর করার জন্য বাইরে যে পদার্থ যোগ করি তাকে আমরা বলছি হচ্ছে বিগালক। আমরা জানি এই আকরিকের দুটি অংশ, একটা ধাতু বা সেই ধাতুর যৌগ এবং তার মধ্যে কিছু থাকে অশুদ্ধি। এই অশুদ্ধিগুলোকে আমরা বলি খনিজ মল। এই খনিজ মলের মধ্যে যখন আমি বিগালক যোগ করছি তখন এই খনিজ মল এবং বিগালক পরস্পর যুক্ত হয়ে তৈরি করে ধাতু মল। এছাড়া এই বিগালকে আরো দুটি ভূমিকা আছে, সাধারণত দুটো ভূমিকা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে বিগালক অনেক সময় ওই ধাতুর গলনাঙ্ক অনেক সময় হ্রাস পাইয়ে দেয় এবং অনেক সময় পরিবাহিতা বৃদ্ধি করে। যেমন অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে আমরা ওখানে বিগালক হিসেবে ক্রায়োলাইট যোগ করি। ক্রায়োলাইটের অনুপস্থিতিতে Al2O3 তড়িৎ অবিশ্লেষ্য বা তড়িৎ পরিবহন করে না, কিন্তু তড়িৎ অপরিবাহী থাকে। কিন্তু যখনই আমরা ক্রায়োলাইট যোগ করব তখন ওটা তড়িৎ পরিবাহিতা প্রদর্শন করে। এবার বিগালককে সাধারণত আমরা প্রকৃতি হিসেবে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আম্লিক বিগালক আর একটা হচ্ছে ক্ষারীয় বিগালক। আম্লিক বিগালক আর একটা হচ্ছে ক্ষারীয় বিগালক। কখন আমরা আম্লিক বিগালক যোগ করব? যদি খনিজ মলের প্রকৃতি ক্ষারীয় হয়, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করার জন্য আমরা আম্লিক বিগালক ব্যবহার করব। যদি খনিজ মলটি আম্লিক হয় তাহলে ওর সাথে বিক্রিয়া করার জন্য আমরা ক্ষারীয় বিগালক ব্যবহার করব। বিগালক হিসেবে দুটি জিনিস খুব বেশি ব্যবহার করা হয়। যেমন দেখা হলো আমার অশুদ্ধি হিসেবে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, তাহলে আমি ওখানে আম্লিক বিগালক হিসেবে আমি সিলিকা ব্যবহার করলাম, অধাতব অক্সাইড। তাহলে MgSiO3 ম্যাগনেসিয়াম সিলিকেট, এটাকে আমরা বলি ধাতু মল। আম্লিক খনিজ মল, দেখো সিলিকাটা হচ্ছে একটা আম্লিক খনিজ মল। তাহলে আমরা বিগালক হিসেবে আমি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলাম, তাহলে CaSiO3। এই দুটো এক্সাম্পল দিলাম কারণ এগুলো হচ্ছে সবথেকে বেশি প্রচলিত এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এরপর যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে ধাতু সংকর। ধাতু সংকর আমি এখানে খুব সহজ ছোট্ট করে বলছি, কিন্তু আসলে ব্যাপারটা একটু খুব সোজার কথা মুখস্থ করতে হবে। এটা অত বোঝার থেকে মুখস্থ করার মতো বিষয়। ধাতু সংকর মানে যখন এক বা একাধিক ধাতু একাধিক দুই বা তার বেশি ধাতু পরস্পর যুক্ত হয়ে একটি মিশ্রণ তৈরি হয়, তখন তাকে আমরা বলছি ধাতু সংকর। এক্ষেত্রে তো বিষয় মাথায় রাখতে হবে যে কোনো ধাতুর সাথে সব ধাতুর সাথে মেশানো যায় না। এই সব ধাতুর রাসায়নিক ধর্মে একটা সাদৃশ্য আছে এবং আকারগত সাদৃশ্য আছে। আকারগত বলতে তার সাইজ বা ব্যাসার্ধ বা আয়তনগত একটা সাদৃশ্য থাকতে হবে, তাদের মধ্যে একটা ধাতু সংকর গঠন করা হয়। এই ধাতু সংকর বিভিন্ন কারণে তৈরি করা হয়, তো বিভিন্ন তার কার্যসিদ্ধির কার্যগত বিভিন্ন দিক অনুযায়ী ধাতু সংকর বিভিন্ন রকমের হয়। তো তোমাদের বইয়ে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এটার অর্থ বোঝানোর থেকে মুখস্থ করারই বিষয়, যে একটু কিছু করার নেই, মুখস্থ করতে হবে।
তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানোডাইজিং, ক্যালোরাইজিং এবং তড়িৎ লেপন। এই তিনটে করার সময় আমি নিচ থেকে যাচ্ছি তড়িৎ লেপন। তার আগে বলছি, তড়িৎ লেপন মানে হচ্ছে অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর আস্তরণ দেওয়ার পদ্ধতিকে আমরা বলছি তড়িৎ লেপন। তড়িৎ লেপনে সাধারণত কোনো একটা ধাতুর স্থায়িত্ব বা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কাজটা করা হয়ে থাকে। তড়িৎ লেপন করার সময় যে ধাতুর উপর আস্তরণ দেওয়া হবে সেই ধাতুটাকে আমরা বা সেই বস্তুকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি, এবং যার আস্তরণ দেওয়া হবে তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাকে দেখালো এফি আছে, এফির উপরে আমি কপারের আস্তরণ দেব, তাহলে এখানে যার আস্তরণ দেব যে ধাতু সেই ধাতুর একটা তড়িৎ বিশিষ্ট পদার্থ যেমন কপার সালফেটকে আমাকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এজি এবং এইউ এই দুটো ধাতুকে প্রধানত তড়িৎ লেপনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই দুটো ধাতুর সাথে কি কি তড়িৎ বিশিষ্ট পদার্থ যোগ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি পরে। কি হবে, যখন তড়িৎ বিশিষ্ট করা হবে তখন এখানকার কপারটা মুক্ত হয়ে দ্রবণে আসবে এবং দ্রবণের কপারটা এইখানে আয়রন পাত্রে জমা হবে। এক্ষেত্রে আমরা এটা করতে পারি যে কপারের ক্ষেত্রে এটা আমরা করতে পারি। এবার কপারের যখন আমরা বিশোধন করছি, যেটাকে আমরা বলি ইলেকট্রো রিফাইনিং, তড়িৎ বিশোধন বা ইলেকট্রো রিফাইনিং। এই ইলেকট্রো রিফাইনিং করার সময় আমরা বিশেষ একটা কাজ করি, মানে তড়িৎ লেপনের মতো একটা পদ্ধতি, একটু ঢুকে যাচ্ছে অন্য জায়গায়, তো তড়িৎ লেপনের মতো একটা পদ্ধতি, সেখানে আমরা অ্যানোড হিসেবে আমরা অশুদ্ধ কপার নিচ্ছি, মানে যার মধ্যে অশুদ্ধি আছে, এবং ক্যাথোড হিসেবে খুব ক্ষুদ্র একটা বিশুদ্ধ কপার নেওয়া হয়। এবার যখন তড়িৎ বিশোধন পদ্ধতি চলে তাহলে এখান থেকে কপারটা মুক্ত এখানে আসে এবং কপারের গায়ে বিশুদ্ধ কপারের একটা আস্তরণ থাকে। মানে যত সময় যাচ্ছে তত কি হচ্ছে, অ্যানোডের আকারটা কি হচ্ছে, ছোট হচ্ছে, ক্যাথোডের আকারটা বড় হচ্ছে এবং বিশুদ্ধ কপারটা ওখানে জমা হচ্ছে। আমি আগে বলছি এটা হচ্ছে অশুদ্ধ কপার, মানে এর মধ্যে যে অশুদ্ধিগুলো আছে সেটা নিচে থকথকে কাদার মতো জমা হচ্ছে। এটাকে আমরা বলি অ্যানোড মাড, এবং সেই অ্যানোড মাড থেকে কিছু দামি ধাতু প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড প্রভৃতি ধাতুকে ওখান থেকে পাওয়া যায়। এটাকে আমরা বলছি হচ্ছে অ্যানোড মাড। এরপরে আমরা বলবো অ্যানোডাইজিং এবং ক্যালোরাইজিং। দুটো ক্ষেত্রে কি হয়, কোনো ধাতুর উপর আমরা তার অক্সাইডের প্রলেপ দেওয়া হয়, সাধারণত এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রলেপটা দেওয়া হয়, যাকে আমরা বলি অ্যালুমিনাম। অ্যানোডাইজিং এবং ক্যালোরাইজিং এর মধ্যে জিনিসটা কিছু না পদ্ধতিগত পার্থক্য আছে। অ্যানোডাইজিং এর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করা হয়, এবং এখানে যে দ্রব্যটা আছে সেই দ্রব্যটাকে হচ্ছে অ্যানোডে আমরা অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়, এবং তারপরে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটা আস্তরণ পড়ে যায়। ক্যালোরাইজিং এর ক্ষেত্রে আমরা তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করা হয় না। প্রথমত আমরা অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে আমরা মোটামুটি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা হাইড্রোজেন উপস্থিত উত্তপ্ত করা হয় তার মধ্যে, তাহলে সেই অ্যালুমিনিয়াম বস্তু বা যে কোনো বস্তুর উপরে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ পড়বে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে অ্যানোডাইজিংটা খুব মানে এক্ষেত্রে মোটাটা খুব কম থাকে, এক্ষেত্রে জিনিসটা পুরো হয় এবং একটু বেশি মোটা হয়। তার মানে আমরা বলতেই পারি অ্যানোডাইজিং এর স্থায়িত্ব কম থাকে, ক্যালোরাইজিং এর স্থায়িত্ব বেশি থাকে। ক্যালোরাইজিং এর ক্ষেত্রে শুধুমাত্র উপরের তলে না, সেটা একটু নিচ পর্যন্ত বিস্তৃত থাকে, এবং অ্যানোডাইজিংটা শুধুমাত্র সারফেস লেয়ারে কাজ করে। অ্যানোডাইজিং এর একটা সুবিধা আছে কি, এক্ষেত্রে আমরা কালারটা বিভিন্ন করতে পারি, বর্ণটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ক্যালোরাইজিং এর ক্ষেত্রে বর্ণটা ভিন্ন হয় না, নির্দিষ্ট একটা বর্ণই হয়। তড়িৎ লেপনের ক্ষেত্রে আমরা একটা বিশেষ জিনিস বলতে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন মানে কি, যে কোনো ধাতুর উপরে বা বিশেষ করে লোহার উপরে 10 তার প্রলেপ দেওয়াকে আমরা বলি গ্যালভানাইজেশন। ধাতুবিদ্যা ক্লাস 7 এর সিলেবাস অনুযায়ী আমি আজকে এইটুকুই শেষ করছি। একটু বাকি থাকলো সেটা হচ্ছে মরিচা এবং যে ধাতুর ক্ষয়গত যে জায়গাটা আছে সেই জায়গাটা, সেটা আমরা নেক্সট দিনের ভিডিওতে আমরা সেটা আপলোড করবো।